স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ সংঘ। এটি বলতে বলতে আমারই একটি লেখার থেকে আমি মাঝে মাঝে উদ্ধৃতি দেবো, কারণ সেখানে উদ্ধৃতিগুলো মানে করা আছে, আমি আর বই আনিনি, সেটার থেকে বলবো। এবং প্রধানত অশোকানন্দজি, নতুন কথা বেশ কিছু, এমনিতে তো ব্রহ্মানন্দ চরিত, সুন্দর জীবনী আছে, আরও ভক্তমালিকা আছে, তারপরে চেতনানন্দজির বইয়ে যে গড লিভড উইথ দেম, তার মধ্যেও অনেক কিছু সব জায়গার থেকে উনি সংগ্রহ করেছেন, নতুন তথ্য সব একসঙ্গে আছে। আর অশোকানন্দজির স্মৃতি, অশোকানন্দজির স্মৃতি হচ্ছে কি, তিনি ব্রহ্মানন্দজি বা প্রেমানন্দজি এদের সঙ্গে বিভিন্ন সময় বলেছেন। এই ব্রহ্মানন্দজি বইটা যেটা আছে, তিনি ব্রহ্মানন্দজির সঙ্গে কখনো বলেছিলেন, বলার পরে সেটাকে কেউ ট্রান্সক্রাইব করে তাকে দিয়েছিল। তিনি কিন্তু খুব যত্ন সহকারে একাধিকবার তিনি সেটাকে রিভাইজ করেছেন, এবং তারপর সেই বইটি বেরিয়েছে, এবং তার মধ্যে কিছু নতুন কথা আছে। বিশেষ করে এই যে আমরা আজকে যে বিষয়টা করছি, স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ সংঘ, যে মানে ব্রহ্মানন্দজি যে কত, সেই যে রামকৃষ্ণ সংঘের নির্মীয়মান অবস্থা, সেই সময় যে কত মানে তার মধ্যে যে কীভাবে নিজে ঢুকেছিলেন সেটা আছে। শুরু করছি যে এই শ্রীরামকৃষ্ণ, যেমন আমরা এই শ্রীকৃষ্ণের ধর্মস্থাপন ব্রতে আমরা ভীম এবং অর্জুনকে দেখি, যেমন ভীমার্জুন সমাযুধি, এটা বলা হচ্ছে তো, যে পাণ্ডব পক্ষের স্ট্রেংথ বলতেই ভীম এবং অর্জুনকে বলা হয়। তেমনি শ্রীরামকৃষ্ণের এই ধর্মস্থাপন যজ্ঞে প্রথম পুরোধা দুজন যে, তিনি হচ্ছেন বিবেকানন্দ এবং ব্রহ্মানন্দ। 9 দিনের ছোট ছিলেন ব্রহ্মানন্দজি। দুজনের মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্যগত মিল ছিল, যেমন দুজনেই পালোয়ান ছিলেন, খুব দুজনেরই নেতৃত্ব শক্তি ছিল ছোটোবেলার থেকেই। আর সবথেকে ব্যাপার হচ্ছে, ভক্তমালিকাতেই আছে যে গ্রামের স্কুলে ভর্তি হয়েছিলেন, তো প্রথম থেকেই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দজির সম্বন্ধে বলছি, যেগুলো আমরা সচরাচর স্বামীজির সম্বন্ধে জানি, যে অল্প দিনেই সহপাঠীদের মধ্যে নেতৃত্ব লাভ করলেন, তিনিই নেতা। অধ্যয়নে খুব সবিশেষ বুদ্ধিমত্তা ছিল, এটাও আমরা ব্রহ্মানন্দজির সম্বন্ধে বিশেষ আলোচনা করি না। পড়াশোনা বেশি করেননি, সেটা অন্য কথা, কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যেত পড়াশোনাতে। খেলাতে কেউ তার সমকক্ষ নাও, এগুলো সব স্বামীজির সঙ্গে মেলে। কুস্তিতেও তেমনি। গ্রামের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখাতেন। বন্ধুবৎসল, কোমল হৃদয়। কোমল হৃদয় কীরকম, অন্যকে বেত মারলে, তার আগের দিনে মাস্টারমশাইরা খুব মারতেন, ওই ছিল, এটা খুব প্রচলিত ছিল, স্পেয়ার দি রড অ্যান্ড স্পয়েল দি চাইল্ড, এটা ছিল, যেন খুব মারতেন। তা সেটা তার সামনে মারলে তিনি এত, তার রিয়াকশান হতো পরিষ্কার, ওটা দেখে টিচার, সেই শিক্ষক ওই মানে বেত মারা বন্ধ করলো। আর সহজাত ভক্তি ছিল, সঙ্গীতে অসাধারণ প্রীতি। গান গাইতেনও, ভালো গান গাইতেন। আর গান গাওয়ার থেকেও, গান তো গাইতেনই, সবথেকে বড় কথা, গানের খুব সমজদার ছিলেন, বড় সমজদার ছিলেন। লোকের সঞ্জীর কাছে শুনেছি, সেই সময় বড় বড় ওস্তাদরা এসে শুধু প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজিকে গান শোনাতে আসতেন। তিনি সমাধিস্থ ভাবাবিষ্ট হয়েই থাকছেন, কিন্তু তারা গান অথবা যন্ত্র তারা বাজাচ্ছেন, এবং এত সমজদার, তারা আনন্দ পেতেন। কোনো জায়গায় হয়তো তারা একটা বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন গাইতে গাইতে, ঠিক ব্রহ্মানন্দজি ভাবস্থ থাকলেও একটু চোখ খুলে তিনি সেটাকে, তিনি যে বুঝেছেন, অ্যাপ্রিসিয়েট করতেন। অম্বিকানন্দজি খুব ভালো গায়ক ছিলেন, তা অম্বিকানন্দজি গান গাইছেন, তিনি বেহাগ গাইছেন, আর উনি শুনছেন দূর থেকে। তারপর গান টান যখন হয়ে গেল, তখন বললেন, না সরি, শঙ্করা গাইছেন। আর গান টান যখন হয়ে গেল, ব্রহ্মানন্দজি, আহা, বেহাগটি তুমি খুব ভালো গেয়েছো। উনি তো অবাক, আমি তো শঙ্করা গেয়েছি। তারপরে বুঝলেন, ওতে দুটো মা একসঙ্গে লাগে, সেই মা দুটো লাগানোর কেরামতিতে কখনো সেটা বেহাগ হয়, কখনো ওই লাগানোটা ভুল হয়ে গিয়েছিল, শঙ্করা গাইতে গেছিলেন, ওটা বেহাগ হয়ে গেছে। তার কান, যিনি গাইছেন তিনি বুঝতে পারেননি। তো এরকম সঙ্গীতে ছিল, আর শ্যামা সঙ্গীত গাইতেন ইত্যাদি। আর ঠাকুরের মানসপুত্র তো বটে, ঠাকুরের মানসপুত্র, ভগবানের মানসপুত্র। আমাদের উপনিষদে আছে না, সো অকামায়ত এক অহম বহুশ্যাম। ব্রহ্ম তিনি সংকল্প করলেন, তিনি ইচ্ছা করলেন যে আমি এক আছি, বহু হব, কামনা করলেই হয়ে যাবে। আর আমাদের শ্রীরামকৃষ্ণ, তুমি ব্রহ্ম রামকৃষ্ণ অবতার, তিনি হচ্ছেন শুদ্ধ ব্রহ্ম
এই নাম রূপের জগতে, এই 3 গুণের জগতে শুদ্ধ ব্রহ্মের সর্বাপেক্ষা প্রকাশ যিনি, তিনিই হচ্ছে অবতার। তা সেই শ্রীরামকৃষ্ণ অকামায়ত তিনি চাইলেন যে আমার কাছে একটি শুদ্ধ সত্য ছেলে সবসময় থাকবে। এই বিষয়ে লোকেদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে যাচ্ছে, মায়ের কাছে প্রার্থনা করলেন। কাজেই মা তাকে সাপোর্ট করলেন। এই শুদ্ধ ব্রহ্ম তিনি কামনা করছেন, হবেই হবে। আর শুদ্ধ ব্রহ্ম কামনা করেন তো মহামায়ার জগতে এসে মহামায়াই প্রোভাইড করেন। তা জগজ্জননী তাকে সহায়তা করলেন, তার কোলে একটি ছেলেকে, শিশুকে বসিয়ে দিয়ে বললেন, ঠাকুর একটু ভয় পেয়ে গেলেন এবার কি, তখন বললেন না, সাধারণ সংসারীভাবে নয়, ত্যাগী মানুষপুত্র। সো বর্ন ফ্রম হিজ মাইন্ড, হ্যাঁ, তার মন থেকে এর জন্ম হলো। এটাই হচ্ছে সত্য তিনি, এবং এটি এত সত্য যে সবার কাছে তিনি ঠাকুরের ছেলে। শ্রী মা, ছেলে মানে ছেলে, তার সঙ্গে প্রতি আলাদা ব্যবহার। স্বামীজি সবসময় তার প্রতি আলাদা ব্যবহার করেছেন, তার কারণ হচ্ছে ঠাকুরের ছেলে, ঠাকুরের পুত্র। মায়ের কথা আপনারা জানেন যে মা একটা বিশেষ উপলক্ষে সকলের জন্য কাপড় বেছে রাখছেন। রাজা মহারাজের জন্য একটা, ওর মধ্যেই যা ভালো কাপড় বেছে রেখেছেন, তা যে দিয়ে করছে যে সবার জন্য, সবাই তো মায়ের সন্তান এবং অত্যন্ত প্রিয়, ঠাকুরের সন্তানরা আছেন। রাজা মহারাজজির জন্য কেন? মায়ের সিম্পল উত্তর, সরল উত্তর, রাখাল যে ছেলে, ঠাকুরের ছেলে, তার ছেলে, তার জন্য আলাদা ব্যবহার। আরেকটা ঠাকুর প্রার্থনা করেছিলেন যে একজন ওই বিয়ের সম্বন্ধে শুদ্ধ সত্য থাকবে, আমার মতন যেন থাকে একজন। এখন আমার মতো, সবাই তো ঠাকুরের মতো। স্বামীজি কি ভেতরটা সকলেরই ঠাকুরের মতন। স্বামীজির সত্যানুরাগ, স্বামীজির পবিত্রতা, স্বামীজির ত্যাগ, এ কি ঠাকুরের মতন নয়? প্রেমানন্দজি ছাড়া কেউ ঠাকুরকে ছুঁতে পারতো না, যখন এত শুদ্ধ, হাট পর্যন্ত শুদ্ধ। কাজে এরা কি ঠাকুরের মতন নয়? এরা সব ঠাকুরের মতন, প্রত্যেকেই অন্তরের রূপে প্রত্যেকেই ঠাকুরের মতন। কিন্তু এই যে আমার মতো বলেছেন, সেটা হচ্ছে কোন বাহ্য লক্ষণগুলো দেখলে ঠাকুরকে বোঝা যায়। ওই রাজা মহারাজ পরবর্তীকালে বলতেন ঠাকুর কেমন ছিলেন। বাহ্য লক্ষণ, ভেতরটা সকলেরই একরকম, কিন্তু বাহ্য লক্ষণ ঠাকুরের যেমন ছিল, এই রাজা মহারাজজির মতন আর কারোর ছিল না। রাজা মহারাজজির মধ্যে যে বাহ্য লক্ষণগুলো দেখা যেত, ভেতরের আধ্যাত্মিকতা, সেটা ঠাকুরের মতন অনেকটা। যেমন ঠাকুর মুহুর্মুহুর ভাবস্থ হচ্ছেন, সমাধিস্থ হচ্ছেন। রাজা মহারাজজি তো, স্বামীজিকে আমরা দেখি না। স্বামীজি উচ্চকোটি, আরও উচ্চকোটির, কিন্তু স্বামীজি সবসময় ভাবস্থ হচ্ছেন, স্বামীজি সবসময় সমাধিস্থ হচ্ছেন তা না। জীবনে বোধহয় 3 বার সমাধিস্থ হচ্ছেন। সমাধির চাবিকাঠি ঠাকুর আটকে রেখেছিলেন, কিন্তু রাজা মহারাজজি মুহুর্মুহুর ভাবস্থ হচ্ছেন, মুহুর্মুহুর সমাধিস্থ হচ্ছেন। সঙ্গে সঙ্গে আবার ফষ্টি নষ্টি করছেন, ঠাকুর যেমন সহাস্য, এমন হাসি ঠাট্টা করছেন। স্বামীজি হাসি ঠাট্টা করতেন যে সব সময় এই ভাবস্থ, আবার নেমে আসছেন, খুঁটিনাটি ব্যাপারে লঙ্গরস করছেন। একজন মহারাজ পরবর্তীকালে বলছেন, তার নাম স্বামী তপানন্দ, যে তিনি বলছেন যে অনেক পরের কথা, স্বামীজি চলে গেছেন তখন, যে মহারাজ তো ভুবনেশ্বরে থাকতেন, কিন্তু অন্য জায়গায় যখন যেতেন, সেখান থেকে যখন বেলুড় মঠে আসতেন, বা বেলুড় মঠ থেকে যখন ভুবনেশ্বর মঠে যেতেন, মনে হতো যেন কৈলাস হয়ে গেছে মঠটা। এত আনন্দ। মহারাজজি সব সময় নানা জায়গায় সব সময় ফষ্টি নষ্টি করছেন, এসব করছেন। আবার যখন ভাবস্থ হচ্ছেন, গম্ভীর হচ্ছেন, কেউ তার কাছে যেতে পারতো না। এমনকি বাবুরাম মহারাজ পর্যন্ত রাজা মহারাজজির কাছে যেতে পারছেন না, যাচ্ছেন ঘুরে আসছেন। এটা ঠাকুরের সম্বন্ধেও লীলা প্রসঙ্গে আছে, যে এত সদল স্বাভাবিক, এত অবারিত দ্বার সকলের, এত সকলকে কাছে টেনে নিচ্ছেন, কিন্তু গম্ভীর মুখে গম্ভীর হয়ে যখন বসে থাকতেন, কারো সাধ্য ছিল না যে ঠাকুরের কাছে। এগুলো হচ্ছে আমার মতন, ঠাকুরের মতন বাহ্য লক্ষণ। অন্তরের যে গভীর আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতার বাহ্য লক্ষণে রাজা মহারাজজি ছিলেন ঠাকুরের মতন। শুধু তাই না, এটা এতটাই ছিল যে অন্য যারা পার্শ্বদরা ছিলেন পরবর্তীকালে, পরবর্তী প্রজন্মের ভক্ত সন্ন্যাসীদের বলতেন যে রাজা মহারাজজির চেহারাটাও নাকি ঠাকুরের মতন হয়ে গেছিল। তাকে দেখতে মনে হতো ঠাকুরের, যেমন আমরা শুনেছি এই যে বেলুড় মঠের যে ঠাকুরের মূর্তিটি আছে, পেছনটা তো আমরা দেখতে পাই না এই 2 ডাইমেনশনাল ফটোর থেকে, কিন্তু যখন আমরা একটা মূর্তি করব, পশ্চাৎ দিকটাও তো করতে হবে। সেটা নাকি রাজা মহারাজজির একটি ছবি, রাজা মহারাজের একটি মাত্রই ছবি আছে পেছন থেকে, ওই দিকটা দেখে নাকি করা হয়েছিল। তো যাই হোক, এগুলো ঠাকুরের মতন। এবং ঠাকুরের যেমন বালক ভাব, তারও বালক ভাব, একদম বালক ভাব। প্রেমানন্দজি বলতেন যে আমরা সবাই মিলে এই 5 বছর বয়সের বালককে নিয়ে মেয়েতে আছি।
অদ্ভুত অদ্ভুত বালক ভাব, এদিকে ব্রহ্মজ্ঞানী আবার বালক ভাব। তো যাই হোক, তা আমাদের আলোচনার হচ্ছে যে এই সঙ্ঘে তার যে অবদান। তা রাজা মহারাজজি 1875 স্বামীজির সঙ্গে দেখা হলো কবে? 1875 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় এলেন। কলকাতায় মানে বিমাতার যে দ্বিতীয় বিবাহ হয়েছিল, তো বিমাতা তাকে খুব ভালোবাসতেন। সেই বিমাতার যে কি বাবার বাড়ি মানে মামার বাড়ি হবে না সেখানে আসলে, সেই যে মামা বিমাতা সূত্রে যে মামার বাড়ি মাতুলালয়, সেখানে তিনি এলেন এই উত্তর কলকাতাতেই, সেখানে ট্রেনিং একাডেমিতে ভর্তি হলেন। তা কাছাকাছিতে ওই ট্রেনিং একাডেমিতেই ওখানে আসাতেই স্বামীজির সঙ্গে ভাব হলো। দুজনের একদম ওই বন্ধুত্ব একেবারে কোনোদিনও কাটেনি, যার জন্য স্বামীজি সমস্ত গুরুভাইদেরকেই ভালোবাসতেন, কিন্তু অভিন্ন হৃদয়েষু এই কথা বলে সম্বোধন কিন্তু একমাত্র এই রাজা মহারাজজিকে করতেন। একই আঁকড়ায় কুস্তি লড়তেন, ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, খুব ধর্মভাব, ব্রাহ্ম সমাজে যাচ্ছেন ধর্মভাব, আর ওই ধর্মভাব দেখলেই তো মানুষ বিবাহ করিয়ে দিতে চায়। তা রাজা মহারাজজির মা বাবাও তাই করলেন, বিবাহ দিয়ে দিলেন। 1881 মধ্যভাগে বিয়ে হলো। 1881 মধ্যভাগে কত বছর হচ্ছে? 1863, স্বামীজির থেকে 9 দিনের ছোট, 12ই জানুয়ারি আর ওনার 21শে জানুয়ারি। কাজে 1881 মধ্যভাগে যদি হয় তার বয়স হবে 18 বছর 5-6 মাস। বন্ধনের জন্য সংসারে মানে ভগবানের থেকে সংসারে আবদ্ধ করার জন্য বিবাহ দেওয়া হলো, কিন্তু ওই সূত্রেই কিন্তু তিনি ঠাকুরের কাছে এলেন, সেটা আপনারা জানেন। কারণ যার সঙ্গে বিয়ে হলো তার দাদা মনমোহন এবং তার মা মানে তার শ্যালক এবং শাশুড়ি উভয়ই ছিলেন ঠাকুরের ভক্ত। এবং বিবাহ হওয়ার পরেই কিছুদিন পর 18 বছর 5 মাস বয়স হবে, ওই মনমোহন, তার বাড়ি ছিল কলকাতায়, তার বাড়ি ছিল কোন্নগর, কিন্তু কলকাতাতেও তিনি থাকতেন। তা কোন্নগর থেকে কলকাতায় যেদিন আসছেন সেদিন তিনি নতুন জামাই, বোনের জামাই যে মানে রাখাল, তাকে তিনি দক্ষিণেশ্বরে নিয়ে এলেন কোন্নগর থেকে। আর সেদিনই ঠাকুরের সেই দর্শন হলো। কালিন্দী ফুল্ল কমলে, আমরা যেমন বলি গঙ্গা যেন যমুনা হয়ে গেছে, সেখানে পদ্ম ফুল, কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রীড়ারত, আমরা বলে থাকি মায়ের মহারাজের প্রণাম মন্ত্রে। শ্রীকৃষ্ণের সঙ্গে একটি বালক ক্রীড়া করছে, একদম অদ্ভুত শোভা। সেই দর্শন শেষ হলো, আর ইতিমধ্যে মনমোহন রাখালকে নিয়ে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। ঠাকুর দেখেই চিনলেন। কয়েকদিন আগে দেখেছিলেন যে একটা ছেলে ইয়ের তলায় দাঁড়িয়ে আছে, পঞ্চবটিতে দাঁড়িয়ে আছে, দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই বললেন এই ছেলে। ভাবস্থ হলেন, আবার জিজ্ঞেস করলেন কী নাম? রাখাল। রাখাল, সেই নাম, আবার এসো। এরপর থেকে আস্তে আস্তে আসতে শুরু করে দিলেন এবং অদ্ভুত লীলা, অদ্ভুত লীলা, একদম বালকের মতন ভাব। 18 বছর বয়স, স্বামীজির যা বয়স ওনারও তাই বয়স, কিন্তু তিনি ঠাকুরের কোলে ঝাঁপিয়ে পড়ছেন এবং ঠাকুর তাকে আদর করছেন ইত্যাদি, অদ্ভুত লীলা। এবং সেটা কোনো অসঙ্গত মনে হচ্ছে না। স্বামীজিকে কল্পনা করা যায় ঠাকুরের কোলে ঝাঁপিয়ে পড়ছে। একই তো, 9 দিনের ছোট বড়। বলছেন যে আমিও তাকে রাখালকে খেলা দিতাম, মাঝে মাঝে কাঁধে তুলতাম ইত্যাদি বলছে। তারপরে রাখালকে কেউ বকেছে, ও বকবে না, দুধ বেরোয়, গাল টিপলে দুধ বেরোয়, এসব বলছেন। তাই এ অন্য জগতের ব্যাপার, অন্য জগতের ব্যাপার। তা এরকম একটা সম্বন্ধ, কিন্তু এই যিনি তার সম্বন্ধে বলছে। এদিকে বালক ভাব, গাল টিপলে দুধ বেরোয় বলছেন, আবার বলছেন রাখালের রাজবুদ্ধি আছে। আর স্বামীজি তার কোনো তুলনা নেই। সব ব্যাপারে তিনি যেন সূত্রের থেকে ভাষ্য করছেন, সব ব্যাপারে শিবজ্ঞানে জীবেশবে ভাষ্য করলেন। একটা নতুন যুগধর্ম তৈরি হলো। রাখালের রাজবুদ্ধি আছে যেই বললেন, ওটা তার মাথায় গেঁথে গেল। এটা কাজে লাগালেন। পরে আজকের থেকে তোকে রাজা বলে ডাকবো, রাজা বলে ডাকতে শুরু করলেন। এবং পরে এসে আপনারা জানেন, সেটা পরের কথা, সব কিছু করে টোরে এই 1897 খ্রিস্টাব্দের এই ফিরে এলেন। 1897 খ্রিস্টাব্দে ফিরে এলেন। সংঘ স্থাপন আগেই হয়েছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, কলকাতার সভাপতি করলেন। কিছুদিন পরে 1901 সালে ট্রাস্টির যখন হলো, নিজে সমস্ত পদ ছেড়ে দিলেন, ওর হাতে সব দিয়ে দিলেন। কেন দিলেন? ওই রাজবুদ্ধি আছে, মনে আছে সেটা। রাজবুদ্ধি আছে আরেকটাও কারণ, রাখাল তো ছেলে, ঠাকুরের ছেলে, এই সঙ্ঘ ঠাকুরের, পিতৃধন পুত্রই পাবে, তো সেটাও একটা ব্যাপার।
পুত্র যদি সেই অর্থে বলে, ভগবান স্বয়ং ভগবান মনে মনে চেয়েছেন, তার কাছে মনে মনে চাওয়া মানেই বাস্তব। যেটা বললাম, সো অকামায়ত, ব্রহ্ম ভাবলেন, এখানে শুদ্ধ ব্রহ্ম যিনি নরদেহ ধারণ করেছেন, তিনি ভেবেছেন, চেয়েছেন একটি পুত্র, কাজে প্রকৃতই তিনি পুত্র, কাজে পিতার ধন তো পুত্রই পাবে। সেই জন্য রাজবুদ্ধি আছে, তার হাতে এটা সেফ, তিনি চালাতে পারবেন, এবং তার হাতে দিলেন। 1901 সালে আচ্ছা, রাজা মহারাজজি তিনি 1886 সালের অগাস্ট মাসে তো শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হলো, আর 1897 মে মাসে, 1897 ফেব্রুয়ারি মাসে স্বামীজি ফিরে এলেন। এই 11টি বছর রাজা মহারাজজি কিন্তু একদম নিবিড়ভাবে সাধন ভজন করেছেন। কিন্তু এরপরে বাকি থাকলো তার 25 বছর, 25টি বছর হয়েছে। ওখানে 3 বছর, এখানে 22 বছর, মানে বিংশ শতাব্দীতে 22 বছর, ওখানে এরপরে 3 বছর। এরপরে যে বাকি 25টি বছর, এই 25টি বছর রামকৃষ্ণ সংঘের অতিরিক্ত তার আলাদা সাধন জীবন ছিল না, বা আলাদা কর্মজীবনও ছিল না। যা কিছু সাধন ভজন করছে রামকৃষ্ণ সংঘের জন্য, এর সঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট যা কিছু কাজ করেছেন, সেই কাজও সাধনা, সেটাই রামকৃষ্ণ। তিনি একদম নিজেকে রামকৃষ্ণ সংঘের সঙ্গে তিনি নিজেকে একদম মানে নিবিড়ভাবে মিশিয়ে দিয়েছেন, তার কোনো আলাদা অস্তিত্ব ছিল না। স্বামীজি 1901-এর শুরুতে ট্রাস্টডিড সম্পাদন করে রামকৃষ্ণ মঠের পরিচালন ভার তার 11 জন সন্ন্যাসী গুরুভাইকে নিয়ে গড়া একটা ট্রাস্ট বোর্ডকে সমর্পণ করলেন। নিজে এতদিন সাধারণ সভাপতি পদ ছিল, সেটাকে ত্যাগ করে রাজা মহারাজকে সেই পদে অভিষিক্ত করলেন, নিজে কোনো পদে থাকলেন না। ওই ঠাকুরের কথা, রাজবুদ্ধি আর হচ্ছে পিতার ধন তো পুত্রই পাবে। এখানে নিবেদিতার একটা কথা বলি, খুব পড়ছি, খুব সুন্দর। এটি আছে হচ্ছে মাস্টারের সাহিম গ্রন্থে, অধ্যায়টার নাম হচ্ছে, নিবেদিতা তো দি লাগিয়ে বলতেন, দি স্বামী বিবেকানন্দ অ্যান্ড দি অর্ডার অফ রামকৃষ্ণ। এই অধ্যায়ে তিনি লিখছেন, মিনিংলেস অ্যাজ উড হ্যাভ বিন দি অর্ডার অফ রামকৃষ্ণ উইদাউট বিবেকানন্দ, ইভেন সো futile would have been the life and labors of Vivekananda without behind him his brothers of the order of Ramakrishna. যেমন এটা আমরা যে বুঝতে পারি যে বিবেকানন্দকে বাদ দিলে এই শ্রীরামকৃষ্ণ সংঘ এটা অর্থহীন হয়ে যেত, তেমনি এটাও সত্য যে লাইফ অ্যান্ড লেবার, বিবেকানন্দের জীবন এবং পরিশ্রম, বিবেকানন্দের জীবন এবং কর্ম, এটা অর্থহীন হয়ে যেত যদি তার পেছনে এই রামকৃষ্ণ সংঘের অন্যই ভাইয়েরা না থাকতেন, এই সন্ন্যাসী ভাইয়েরা না থাকতেন। অর্থাৎ এই রামকৃষ্ণ সংঘ এটি কীভাবে, উৎসটা কীভাবে জিনিসটা গড়ে উঠছে, এদেরকে বাদ দিয়ে কিন্তু ব্যাপারটা হতো না। রামকৃষ্ণ মিশনের 125 বছর যখন হয়েছে, সেটা অন্য একটা ঘটনা বলছি। 2022 সালে রামকৃষ্ণ মিশনের 125 বছর হয়েছিল। সেই সময় অনেক আমাদের ইন্টারভিউ নিয়েছিল। একজন সাংবাদিক আমাদেরকে জিজ্ঞেস করেছিল, যে খুব সুন্দর প্রশ্ন করেছিলেন, যে দেখুন 125 বছর হলো, এর মধ্যে 5 বছর শুধু স্বামীজি ছিলেন, বাকি 120 বছর কিন্তু স্বামীজিবিহীন এই রামকৃষ্ণ মিশন। এই যে 125 আজকের যে রামকৃষ্ণ মিশন, আপনারা কি বলতে পারেন? নিশ্চয়ই বলবেন, কিন্তু কী রহস্যটা সেটা বলুন। যে একইভাবে সেই রামকৃষ্ণ মিশনটি চলছে, স্বামীজি যেভাবে করলেন। তা সেখানে যাকে জিজ্ঞেস করেছিলেন, অন্যরাও ছিলেন, তা তিনি যেটা উত্তর দিলেন সেটা বললেন যে স্বামীজির সৌভাগ্য, এই যে নিবেদিতা যেটা বলছেন, যে যেমন বিবেকানন্দ ছাড়া শ্রীরামকৃষ্ণ সংঘটা হতোই না, অর্থহীন হয়ে যেত, তেমনি বিবেকানন্দের সমস্ত প্রচেষ্টা এই সংঘ তৈরির ক্ষেত্রে সেটা ব্যর্থ হতো যদি না তার সঙ্গে সেই সন্ন্যাসীরা থাকতেন। কারা সন্ন্যাসী? এই রামকৃষ্ণ সংঘের ব্যাপারটা কি? রামকৃষ্ণ সংঘটা কনসিভ করেছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজে। শ্রীরামকৃষ্ণ তো বলতেন না কিছু নিজের, তিনি বলতেন মা বলে দিয়েছেন। জগৎজননী, সমস্ত সাধনা যখন শেষ হয়ে গেল, ষোড়শী পূজাও হয়ে গেল, তখনই তিনি বুঝলেন আমি অবতার। এই লীলা প্রসঙ্গের দৌলতে আমরা অবতারদের জীবনের রহস্য, ওরা বোঝেন না সবসময় যে অবতার, একটা পর্যায়ে আবার বোঝেন, কখনই বুঝবেন না তা নয়।
যদি বুঝতেন তাহলে ওদের সাধনাগুলো জেনুইন হতো না, সাধনাগুলো যদি জেনুইন না হতো ওদের সাধনা দিয়ে আমাদের জন্য পথ তৈরি হতো না। সেই জন্য ওখানে কী হলো, সমস্ত যখন সাধনা হয়ে গেল, ষোড়শ পুজো হয়ে গেল, তখন শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে আমি অবতার এবং তাকে কি কি করতে হবে এই অবতারে। তার মধ্যে একটা হচ্ছে কি যতমত ততপথ, এটা কোনোদিনও প্রচারিত হয়নি। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি আছে, কিন্তু সেটিকে কখনো স্ট্রেস দেওয়া হয়নি, হাইলাইট করা হয়নি এবং জনসাধারণে প্রচারিত। এইটি একটি অনন্য বাণী শ্রীরামকৃষ্ণ অনুভব করলেন, এটি জগৎকে দিতে হবে, জগতের প্রয়োজন আছে এটা। আরেকটা হচ্ছে কি, তিনি তো চলে যাবেন, নবীন উদারভাবে, তার এই উদারভাবের ধারক হিসাবে একটি নবীন সম্প্রদায় তৈরি করতে হবে। সেই সম্প্রদায় হচ্ছে রামকৃষ্ণ সংঘ। তিনি জগৎজননীর কাছ থেকে এই ভাবটা পেলেন, তার মানে তিনি এটাকে কনসিভ করলেন। আর সেটি তিনি কাকে বোঝাবেন, এই যে 16টি শিষ্য এলো, 16টি শিষ্যের মধ্যে নরেন্দ্রকে তিনি বোঝালেন এবং সেটা জীবনের শেষ দিকে প্রতিদিন ডেকেছেন, ডেকে এই সংঘ কেমন হবে, মানে সঙ্ঘের অন্তরঙ্গ ভাবটি কেমন হবে সেটি যেমন বিবেকানন্দকে বোঝালেন, সঙ্ঘের সেই অন্তরঙ্গ ভাবের বহিরঙ্গ, সেই অন্তরঙ্গ ভাবটি প্রকাশের জন্য সঙ্ঘের বহিরঙ্গ রূপটি কেমন হবে, রূপটি বা রূপগুলি কেমন হবে, অন্তরঙ্গ ভাবটা এই, এবং সেই অন্তরঙ্গ ভাবটাকে সার্থকভাবে বাস্তবায়িত করার জন্য এই সঙ্ঘের বহিরঙ্গ রূপগুলি কী হবে। এবং দুটো প্রধান শাখা, যে আত্মমুক্তি, জগৎ কল্যাণ, এইসব শিবজ্ঞানে জীবাশাবেশ দিনের পর দিন সেটা বলেছেন। এবং স্বামী বিবেকানন্দ, এই যে স্বামী বিবেকানন্দ সেটি সেই ভাবগুলো ঢুকিয়ে দিলেন তাদের মধ্যে। কাজেই এটা যে আমরা অনেকে বলি যে এই পাশ্চাত্য দেশে গেলেন, এই খ্রিস্টান মিশনারি বা অন্য সম্প্রদায়কে দেখে স্বামীজির সংঘের ধারণা হলো, এটা কিন্তু ঠিক কথা নয়, এটা বাস্তব নয়। কেন, স্বামীজি বিদেশে যাওয়ার আগেই সংঘ হয়ে গেছে। এই সংঘের সূচনা হয়েছে দক্ষিণেশ্বর থেকেই, ঠাকুরই করেছেন। এই সবাই বলতো, ব্রাহ্মণরা বলতো যে পরমহংসদেবের সবই ভালো, কিন্তু অর্গানাইজিং ফ্যাকাল্টি নেই। কিন্তু তার এমন অর্গানাইজিং ফ্যাকাল্টি যে তার সংঘটা এখনও রয়েছে, এবং এমন সংঘ শক্তি যে তিনি এদেরকে গাঁথছেন, ভালোবাসা দিয়ে গাঁথছেন, এই সংঘ মালিকাতে গাঁথছেন, কিন্তু যাদেরকে দিয়ে মালাটি গড়ছেন তাদের কিন্তু বোধ নেই যে তারা গাঁথা হয়ে যাচ্ছেন সঙ্গে। ওখানে দক্ষিণেশ্বর থেকে সূত্রপাত, বীজ, যে সবাই আসছে। এইসব গান আছে না, ভকত কুসুম যত আনিলে আপন সাধ, নন্দন কাননে সুন্দর পারিজাত, এই পারিজাত সদৃশ এই ছেলেগুলো আসছেন, সন্ন্যাসী প্রধানত, কিন্তু গৃহীরাও আসছেন। এবং তাদের মধ্যে থেকে অনায়াসে স্বতঃস্ফূর্তভাবে নরেন্দ্রনাথ নেতা হিসাবে প্রকাশিত হচ্ছেন, জোর করে নেতা করতে হচ্ছে না। তিনি ভালোবাসায় সবার উপরে সর্বশ্রেষ্ঠ, ত্যাগে সর্বশ্রেষ্ঠ, প্রতিভায় সর্বশ্রেষ্ঠ, বোধ শক্তিতে সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে সহজাত নেতা পেরোচ্ছেন, নেতা ঠিক হয়ে যাচ্ছে। সংঘ নায়ক তো আছেন, সংঘ পিতা আছেন শ্রীরামকৃষ্ণ, আর নেপথ্যে শ্রী মা, তিনিও ঠাকুরের সন্তানদের নিজের সন্তান হিসেবে গ্রহণ করছেন। মানে সংঘ জননী অদৃশ্য, কিন্তু সংঘ জননী তখন থেকেই বর্তমান। নরেন এসে বললো আমি আজকে থাকবো, সঙ্গে সঙ্গে মা ওখানে মোটা মোটা রুটি আর ছোলার ডাল বানাতে শুরু করে দিলেন। তারপরে ত্রিগুণাতীতানন্দ, সে বাড়ির লোকের দেয় না, পয়সা কড়ি দেয় না, যে এসছে ত্রিগুণাতীতানন্দী না যোগানন্দজি, যাই হোক, তা যা নহবতের ওখানে যা দেখবি পয়সা পাবি, জানে না কে, দেখলো পয়সাটি রয়েছে, 1 পয়সা রয়েছে। তো এইভাবে ওখান থেকে কিন্তু সংঘটা শুরু হচ্ছে, অঙ্কুর, তারপরে শ্যামপুকুর, কাশীপুর, সংঘ দানা বাঁধছে। কিন্তু তার যে প্রথম স্যাপলিং আমরা দেখলাম হচ্ছে, প্রথম যে চারা গাছটা, সেগুলো আমরা পরপর দেখলাম। বরানগর মঠে হলো প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ, গম্ভীরানন্দজির বইতে দেখবেন লেখা আছে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ। কথামৃতের পরিশিষ্টে দেখবেন বলছেন, ধন্য সুরেন্দ্র মাস্টারমশাই বলছেন, এই মঠ তোমার গড়া। কাজে সংঘ শুরু হয়ে গেছে। স্বামীজি বিদেশ যাওয়ার আগেও সংঘ শুরু হয়ে গেছে। কিন্তু স্বামীজি বিদেশ গিয়ে এসে যখন 1800 রামকৃষ্ণ মঠ তখনই শুরু হয়ে গেছে, কিন্তু রামকৃষ্ণ মঠ নামটা হয়নি। ওই বরানগর থেকে আলমবাজারে এসছে, তখন স্বামীজি ফিরলেন 1897 খ্রিস্টাব্দে। যে আমরা গান করি যে মোদের বিবেকানন্দ বিশ্ব বিবেকানন্দ, এই যে বিবেকানন্দ বিশ্ব বিবেকানন্দ হচ্ছে, তিনি পদার্পণ করেছেন, কিন্তু তিনি এসে থেকেছেন ওই 19শে ফেব্রুয়ারি আলমবাজার মঠে তিনি পদার্পণ করেছেন। তা সেখান থেকেই তিনি বলরাম মন্দিরে গিয়ে, আলমবাজার মঠটা গুরুত্বপূর্ণ, সবকটাই, বরানগর মঠও গুরুত্বপূর্ণ, ওখানেই তারা মানে সন্ন্যাস গ্রহণ করেছেন ওখানে থাকাকালীনই, আটপুরে গেছেন ওখান থেকেই ইত্যাদি, প্রতিটি গুরুত্বপূর্ণ।
তো এই আলমবাজার মঠে থাকাকালীনই বলরাম মন্দিরে 1897 খ্রিস্টে 1 মে রামকৃষ্ণ মিশন হলো। এই রামকৃষ্ণ মিশন হওয়ার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মঠটাও স্ট্রাকচার্ড হলো। প্রথম কিন্তু রামকৃষ্ণ মিশন নামটা বেশি পরিচিত ছিল, রামকৃষ্ণ মিশন হয়েছে কিন্তু তাও রামকৃষ্ণ মঠ বলা হচ্ছে। এবং রামকৃষ্ণ মঠই প্রথম কিন্তু আইনগতভাবে হলো, স্বামীজি জীবিত অবস্থায় আইনগতভাবে একটা ট্রাস্ট হিসাবে রেজিস্টার্ড হলো, সেটা কিন্তু রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মিশন হয়েছে আরও পরে, আরও 9 বছর পরে, 1909 সালে হয়েছে। কাজেই এই যে রামকৃষ্ণ সংঘ, এটা কিন্তু স্বামীজিই করেছে, ঠাকুরই করেছেন। অনেক পরে তখন মহাপুরুষ মহারাজজি প্রেসিডেন্ট, সে সময় লেডি মিন্টো এসেছিলেন। তিনি এসে জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই সব বেলুর মঠ টট এগুলো তো সব বিবেকানন্দ করেছে না? মহাপুরুষ মহারাজ বললেন না, এটাই আমাদের ভাব, এটি শ্রীরামকৃষ্ণ করে গেছেন। তবে কি বিবেকানন্দের কৃতিত্ব কম? একটুও কম নয়। বিবেকানন্দকেই স্বামীজি এই ঠাকুর একদম বুঝিয়ে দিয়েছেন। ওই যে বললাম না, এই সঙ্গের অন্তরঙ্গ রূপ, এবং সেই অন্তরঙ্গ রূপকে বাইরে কার্যায়িত করার জন্য তার যে বহিরঙ্গ রূপ, এই দুটোই স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ তার মনে প্রথিত করে দিয়েছেন। তিনিই জানতেন এই সংঘটি কী হবে, এই সংঘ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের অভিপ্সাটা কী ছিল, স্বপ্ন কী ছিল, কী তিনি চেয়েছিলেন। সেই জন্যই পাগলের মতন ছুটছেন। সেই প্রমোদা দাস মিত্রের সঙ্গে চিঠিপত্রের আদান প্রদান আছে না, প্রমোদা দাস মিত্র তিনি মহাপণ্ডিত, কাজে তিনি সব জানেন, শাস্ত্র অনুযায়ী তিনি সন্ন্যাস কী, সন্ন্যাসীর কর্তব্য কী সব জানেন। সেই অনুযায়ী তিনি বলছেন আপনার আবার মায়া কী? বলরাম বসু চলে গেছেন, সুরেন মিত্র চলে গেছেন, স্বামীজি শোকাহত। প্রমোদা দাস মিত্র, সে কী আপনার এত মায়া কেন? যে সে কি আমার গুরু ভাই ছিলেন। সেই জন্য প্রমোদা দাস মিত্রকে স্বামীজি চিঠি লিখছেন যে আপনি যা বলেছেন তা হয়তো ঠিক হতে পারে, কিন্তু আমার উপর প্রভুর আদেশ হচ্ছে এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করিব। প্রভুর আদেশের কাছে কোনো যুক্তি নেই, সেই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করবেন বলে একটি গঙ্গা তীরে স্থায়ী জায়গা তিনি খুঁজছেন। যাই হোক, সেটা খোঁজা তিনি পাননি তখন। তারপরে যখন পাশ্চাত্যে গেলেন, ওদের সংঘ দেখে তিনি কিন্তু সংঘ শক্তি সম্বন্ধে আরও বেশি দৃঢ় হলেন, যার জন্য ফিরে এসে তিনি ওই যখন 1 মে যখন রামকৃষ্ণ মিশনটিকে প্রতিষ্ঠা করছেন, তিনি নিজেই বলছেন যে সারা পৃথিবী ঘুরে আমার এই ধারণা হয়েছে যে সংঘ ছাড়া কিছু হবে না, কিন্তু বলেছেন এই কিন্তু সংঘ আগে হয়ে গেছে। তা যাই হোক, এবার তো সংঘকে তিনি মানে একদম কাঠামোর মধ্যে মানে রেখে তিনি করছেন। তো যেটা হয়েছে যে স্বামীজি তার সঙ্গে কাদের পেয়েছিলেন? সঙ্গে পেয়েছিলেন 15টি মানুষকে পেয়েছিলেন, যারা একদম শ্রেষ্ঠ মানুষ। এরকম মানুষ পৃথিবীতে হয় না। স্বয়ং ঠাকুর তাদের সম্বন্ধে বলেছেন না, ওই গেরুয়া কাপড় যখন দিচ্ছিলেন, ওই তাদেরই একজন অদ্বৈতানন্দজি গঙ্গাসাগরের সাধুদের গেরুয়া দিতে চেয়েছিলেন। ঠাকুর বললেন এদেরকে দাও, এরা সব হচ্ছে হাজারি সাধু, এদের মতন সাধু তুমি সারা পৃথিবী খুঁজে পাবে না। কাজে বিবেকানন্দ তার সহযোগী হিসাবে, একদম নিবেদিতার কথাটা ঠিক, যে এই রামকৃষ্ণ সংঘ, বিবেকানন্দের প্রয়াস সব কিছু ব্যর্থ হয়ে যেত যে এই গুরু ভাইয়েরা যদি না থাকতেন। সেই যে হাজারি সাধু, সেই যে মহান সাধু, তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ ছিলেন একদম আদর্শ নেতা। তিনি সেই আদর্শ নেতা, তার যে ভিশন বলুন, মিশন বলুন, সেটা তিনি, তার যে স্বপ্ন এই সংঘের সম্বন্ধে, সেটা একদম তিনি তাদের মধ্যে প্রথিত করে দিতে পেরেছিলেন। এবং এর জন্য এই যে সংঘ কেমন হবে, এটার জন্য যেমন কৃতিত্ব হচ্ছে স্বামীজির নেতৃত্ব শক্তির, তেমনি যুগপৎ কৃতিত্ব হচ্ছে তার গুরু ভাইদের যোগ্যতা। এবং এদের মধ্যে সর্বাপেক্ষা যার ক্ষেত্রে এই কৃতিত্বটা দেওয়া যায়, সেটি হচ্ছে স্বামীজির অভিন্ন হৃদয় বন্ধু, অভিন্ন হৃদয় যাকে বলছেন, সেই স্বামী ব্রহ্মানন্দজিকে। কারণ তার স্বামীজির পরে মানে তার মতন আর কেউ ছিল না। শারদানন্দজি তার সম্বন্ধে বলছেন যে আপনারা তো জানেন যে শ্রীরামকৃষ্ণের কয়েকটি উপদেশ রাজা মহারাজজি সংকলন করেছিলেন, এবং তার মধ্যে একবার ঠাকুর এসে দেখা দিলেন যে এইটা আমার নয়, এটা আমার নয়। মানে কি, ঠাকুর অনেক সময় কৃষ্ণ কিশোর এদের উদ্ধৃতি, মানে এদের কথাকে উদ্ধৃত করেছেন কথামৃতে, সেটি ওরকম একটি রাজা মহারাজজি ভেবেছেন ঠাকুরেরই কথা। মানে এটা কতটা, ওই বইটা কতটা যথার্থ সেটার প্রমাণ। ঠাকুর এসে বললেন যে ওটা আমার নয়, তো বাদ দিলেন। তা এই বইটির যখন ইংরেজি ট্রান্সলেশন বেরোচ্ছে, তখন স্বামী শারদানন্দজি তার প্রিফেসে লিখেছিলেন যে কি লিখেছেন, দি প্রেজেন্ট ব্রোশিওর ইজ ফ্রম দি পেন অফ ওয়ান
হু ওয়াজ রিগার্ডেড বাই দি মাস্টার। আমরা মনে করছি তা না, আমরা তো মনে করছি, কিন্তু বলছেন শ্রীরামকৃষ্ণ মনে করতেন, হু ওয়াজ রিগার্ডেড বাই দি মাস্টার অ্যাজ দি নেক্সট টু স্বামী বিবেকানন্দ ইন হিজ ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড স্পিরিচুয়াল আইডিয়াস। যে স্বামী বিবেকানন্দকে ঠাকুর মনে করতেন, যে একেবারে স্বামীজির পরেই যদি কাউকে বলতে হয় তিনি হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ, যিনি আধ্যাত্মিক ধারণাগুলো যে কোনো আধ্যাত্মিক ভাবকে সঠিকভাবে বুঝতে পারতেন। কাজেই স্বামীজি এই যে সংঘ, এই সংঘ যে একেবারে ওই ধারাতে চলছে, তার কী কেন চলছে, চলার কারণটা হচ্ছে স্বামীজি তার এই ভাব সংঘ সম্বন্ধে তার যে ভাবগুলো, যেটা তিনি পেয়েছেন স্বামী ঠাকুরের কাছে, যে সঙ্গের অন্তরঙ্গ রূপ কেমন হবে এবং অন্তরঙ্গ ভাবটির বহিঃপ্রকাশের জন্য তার বহিরঙ্গ রূপ কেমন হবে, এটি তিনি রাজা মহারাজের মধ্যে একদম সবার মধ্যেই, বিশেষ করে রাজা মহারাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, স্বামীজি 140টি নিয়মাবলী করে দিয়ে গিয়েছিলেন এই সংঘের জন্য। সংঘের কোর হচ্ছে সন্ন্যাসীরা। সংঘ বলতে শুধু সন্ন্যাসীদের বোঝায় না, কিন্তু গৃহীদেরও বোঝায়। এটা 1980 সালে কনভেনশনে আপনাদেরকে অনুরোধ করছি, যদি পান, ওই বইটা তো পাওয়া যায় না, লাইব্রেরিতে পাওয়া যায়, সেটা প্রসিডিংস বেরিয়েছিল কনভেনশন যখন হয়েছিল। বীরেশ্বরানন্দজি ছিলেন প্রেসিডেন্ট, ভূতেশানন্দজি ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আর হিরণময়ানন্দজি ছিলেন জেনারেল সেক্রেটারি। তিনজনই আলাদা ভাষায়, তিনজনের আলাদা বক্তৃতা, আলাদা শব্দগুলো আলাদা, কিন্তু তিনজনই কিন্তু একটা কথা বলছেন যে রামকৃষ্ণ সংঘ বলতে আমরা কিন্তু বুঝি, এর কোর হচ্ছে নিশ্চয়ই সন্ন্যাসীরা, এর অন্তর একেবারে কোরের বাংলা কী হবে, এর শ্বাস বা শ্বাস হচ্ছে নিশ্চয়ই সন্ন্যাসীরা, কিন্তু গৃহীরাও এই সংঘের অন্তর্গত। আইনগতভাবে এটা বলা যাবে না, আইনগতভাবে অন্য কথা বলতে হবে, কিন্তু আইনগতভাবেই তো বাস্তব সত্য হয় না। বাস্তব সত্যটা হচ্ছে কি, এই সংঘ বলতে রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসীদের যেমন মূল বোঝায়, তেমনি গৃহীদেরও বোঝায়। প্রথম থেকেই রামকৃষ্ণ ভাব আন্দোলনটাই সন্ন্যাসীদের সাধনা, গৃহীদের সহযোগিতায়, সুরেন্দ্র মাস্টারমশাই, বলরাম এদের। এবং স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন করলেন, এটাই তো বললেন যে যার অপূর্ব আদর্শ নিয়ে আমরা সন্ন্যাসী হয়েছি, যার অপূর্ব আদর্শ নিয়ে আপনারা গৃহে আছেন, এই সংঘ তার নামে হবে। তা যাই হোক, তা ওই নিয়মাবলীগুলি করলেন, এই 140টা নিয়ম, শুরু নিলাম আলমবাজার মঠে বোধহয় 16টা, তারপরে 124টা। এই নিয়মাবলী মঠামনায় এই নিয়মাবলী করে তিনি কিন্তু সংঘটাকে একটা যেন একটা একটা পথের ওপরে দাঁড় করে দিলেন, সংঘ এখান দিয়েই চলবে। আর কীরকম হলো দেখুন, যে 1938 সাল পর্যন্ত কিন্তু যারা শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের সাহচর্য লাভ করেছেন সেই সন্ন্যাসী শিষ্যরা বেঁচে আছেন 1938 সাল পর্যন্ত। এবং 1938 সাল হতে হতে পরবর্তী জেনারেশন কিন্তু এসে গেছে। যখন স্বামী শারদানন্দজি জেনারেল সেক্রেটারি, শেষ পর্যায়ে স্বামী শারদানন্দজি তো প্রথম থেকেই জেনারেল সেক্রেটারি, তখন জেনারেল সেক্রেটারি বলা হতো না, সম্পাদক বলা হতো। যতক্ষণ স্বামী শারদানন্দজি সম্পাদক, সেই সময়ই কিন্তু শুদ্ধানন্দজি, বিরজানন্দজি, নেক্সট জেনারেশন তারা ঢুকে গেছে। তারা পরবর্তীকালে সাধারণ সম্পাদক হয়েছেন, তারা পরবর্তীকালে দীক্ষাগুরু হয়েছেন। এইভাবে স্মুথলি যেন এই ব্যাটনটা ওই পরবর্তী জেনারেশনের কাছে চলে গেছে। তার ফলে কি হচ্ছে, ওই এক ভাবধারা পর্যায়ক্রমে এই 125 বছর ধরে চলছে। কিন্তু ব্রহ্মানন্দজির আমাদের ভূমিকাটা আমাদের আলোচ্য বিষয়, সেটা একটু বলছি সেখানে। তো সেইটা একটু অশোকানন্দজির থেকে স্মৃতিকথার থেকে আমরা বলছি যে প্রথম যখন এই যে 1901 সালে এই ট্রাস্টডিটটা তো হলো, কিন্তু তার আগের থেকেই ওই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর থেকেই স্বামী ব্রহ্মানন্দজি এর মধ্যে ঢুকে গেছেন। রামকৃষ্ণ মঠ ওনার অশোকানন্দজির স্মৃতিচারণটা করছে, এবং অশোকানন্দজি নিজে এগুলি শুনেছেন অন্য গুরু ভাইদের কাছ থেকে, মানে অন্য শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের কাছ থেকে। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা হওয়ার ওই বছরগুলিতে, মানে প্রথম যখন, মহারাজ ওই কাজের জন্য অকল্পনীয় কষ্ট সহ্য করেছেন। ঠাকুরের মিশন বা জীবনব্রতকে
স্বামী বিবেকানন্দ যেভাবে ব্যাখ্যা করেছেন, তার রূপায়ণের জন্য তিনি নিজেকে সর্বতোভাবে অর্পণ করেছিলেন এবং অতি শীঘ্রই এই সংক্রান্ত সমস্ত কর্মোদ্যমের মধ্যে নিজেকে নিযুক্ত করেছিলেন, স্বামীজি বিদেশ থেকে ফেরার পরেই। এই সময় অশোকানন্দজির স্মৃতিকথা, এই সময় রাজা মহারাজের দৈনন্দিন জীবনটা কীরকম ছিল বলছেন যে অশোকানন্দজি বলছেন যে এই সময় রাজা মহারাজ প্রায় ঘুমোতেনই না। নতুন জমিতে গঙ্গার ধারে পোস্তা বাঁধাতে হবে, কখনো কখনো মাঝরাতে কাজ শুরু হতো, কারণ নদীর জলস্তর স্বাভাবিক সময়ে যা থাকে তার অনেক নিচ থেকে পাড় বাঁধিয়ে আনতে হতো, তাই ভাটার সময় ছাড়া শ্রমিকরা কাজ করতে পারত না। দিনরাতে যে সময়ই ভাটা আসুক, স্বামী ব্রহ্মানন্দ এবং তাদের ইঞ্জিনিয়ার গুরুভাই স্বামী বিজ্ঞানানন্দজিকে উপস্থিত থাকতেই হতো শ্রমিকদের দিয়ে কাজ শুরু করার জন্য। রাজামহারাজের স্মৃতিকথাতে আছে পুরনো দিনের লোকেরা যে ধরুন সকালবেলায় মঙ্গল আরতি পরে সাধুরা ধ্যান করতে নেমেছে, যে কাজ আর পূজা যে এক, এটা হচ্ছে সেই ঘণ্টা বাজতো, হঠাৎ ঘণ্টা বাজতো, ভাটা এসে গেছে, সব সাধুরা এরা যেতেন, যারা যারা কাজ করছেন তারা গিয়ে গঙ্গার ধারে এই পোস্তা বাঁধানোর কাজে লাগতেন। সেটাই বলছেন। রামকৃষ্ণ মিশনের সূচনার পর থেকে স্বামীজির স্থূল শরীর থাকাকালীন প্রথম 5 বছর আরও কয়েকটি অতি গুরুত্বপূর্ণ কাজ ব্রহ্মানন্দজি করেছেন, যেগুলি আপাত দৃষ্টিতে সম্পূর্ণই তার স্বভাব বিরোধী। তবুও তিনি সেগুলি প্রাণপণ যত্নে করেছেন স্বামীজির পরিকল্পিত সংঘের রূপায়ণে। অশোকানন্দজিরই স্মৃতিচার থেকে পড়ছি। এই স্বভাব বিরোধী কাজগুলি কি? সেটি হলো বেলুর মিউনিসিপ্যালিটির, আসলে বালি মিউনিসিপ্যালিটির সঙ্গে একটি মামলা লড়া। স্থানীয় মিউনিসিপ্যালিটি বেলুর মঠের জমিটিকে একটি বাগান বাড়ি মনে করল, মঠ নয়, তার ফলে ট্যাক্স ধার্য করা হলো। মামলাটির নিষ্পত্তি শেষ পর্যন্ত মঠের অনুকূলে হলেও মামলাটি 1 বছর ধরে চলেছিল এবং কলকাতা হাইকোর্ট পর্যন্ত গিয়ে মামলাটি লড়তে হয়েছিল। স্বামী ব্রহ্মানন্দের মাপের একজন অতিকায় আধ্যাত্মিক পুরুষকে গৃহ নির্মাণ, মোকদ্দমা লড়া, হিসাব রক্ষা প্রভৃতি কাজে লিপ্ত থাকতে হবে, একথা কোনো মতেই ভাবা যায় না। কিন্তু স্বামীজির পাশে দাঁড়ানোর জন্য এ সব কিছুই তিনি করেছিলেন। এই কারণ করেছিলেন যে তিনি জানতেন যে স্বামীজির বৈপ্লবিক ভাবাদর্শ যদি বাস্তবে রূপায়িত হয়, তাহলে সন্ন্যাসের যুগ যুগ প্রচলিত ধারণার একটি আমূল পরিবর্তন আসবে এবং তার ফলে সন্ন্যাস আশ্রম এবং মানব সমাজ উভয়ই উপকৃত হবে। সেই জন্যই তিনি বিনা দ্বিধায় নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা বা না লাগা সব স্বামীজির জন্য সমর্পণ করেছিলেন পরম তৃপ্তিতে। পরবর্তীকালে তার স্বাধীন কর্মশক্তি দেখে যারা বিস্মিত হয়েছেন, তারা ততোধিক বিস্মিত হয়েছেন স্বামীজির কাছে তার এই সময়কার স্বেচ্ছাবৃত আত্মবিলয়ের ছবি স্মরণ করে। আবার অশোকানন্দজি, এগুলো অশোকানন্দজির ভার্বেটিম উল্লেখ করছি, যে অশোকানন্দজি বলছেন, যতদিন স্বামীজি স্থূল শরীরে ছিলেন তিনি অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির অনুমোদন ছাড়া কিছু করতেন না। তিনি কখনো তার সঙ্গে তর্ক করতেন না বা তার বিরোধিতা করতেন না। স্বামীজির কর্মপদ্ধতি বা ভাবাদর্শের প্রতি কোনো আপত্তি কখনো তো তিনি প্রকাশ করতেনই না, পক্ষান্তরে সেগুলির সঙ্গে তিনি নিজেকে সম্পূর্ণ একাত্ম করে নিয়েছিলেন। এক মুহূর্তের জন্য তিনি কখনো নিজেকে স্বামীজি থেকে পৃথক করেননি এবং স্বামীজি জানতেন এমনও যদি কখনো হয় যে অন্য সবাই তাকে ছেড়ে চলে গেছে, তখনও স্বামী ব্রহ্মানন্দ তার পাশে থাকবেন। স্বামীজির প্রতি নিজের সম্পূর্ণ বিশ্বাস ও আনুগত্যটি নিয়ে, এটা স্বামীজি বলতেন, সবাই ছাড়তে পারে, রাজা কখনো আমাকে ছাড়বে না। বললাম স্বামীজি মাঝে মাঝে ভীষণ বকতেন, আর স্বামীজির কথা ওরা সবাই বুঝতে পারতেন না, সময়ের অনেক আগে চিন্তা করতেন তো অনেক সময় বুঝতে পারতেন না। আর এটা যখন আমরা বলছি তখন মনে রাখতে হবে স্বামীজি সম্বন্ধে মা বলছেন রাখাল মহাসাগর, রাজা মহারাজও বলছেন রাখালের আধ্যাত্মিকতা আঁকড়ে পাওয়া যায় না। স্বামীজি রাখাল হচ্ছে মঠের সবার, এগুলি স্বামীজির কথা, ওর আধ্যাত্মিকতা আমার থেকেও বেশি। এটা স্বামীজি বিনয় করছেন হয়তো, কিন্তু স্বামীজি মনে করতেন। স্বামীজির কাছে একজন ওই পাশ্চাত্য থেকে এই ভদ্রলোক এসছে কিছু আধ্যাত্মিক প্রশ্ন নিয়ে। স্বামীজি বলছেন যে আমাদের এখানে একটা স্পিরিচুয়াল ডায়নামা আছে, উই আর অল আন্ডার হিম, তার জন্যই সংঘটা এত ভালো চলছে বলে নিজে উত্তর দিলেন না রাজা মহারাজজির কাছে। এই রকম যে আধ্যাত্মিক মহাসাগর, অলৌকিক তার আধ্যাত্মিকতা, কিন্তু
এটাও তার অলৌকিকতা, যেন যে তার এরকম আত্মবিলয়। এবং এটা বলে অশোকানন্দজি একটা মন্তব্য করেছেন খুব সুন্দর, অ্যান্ড অন দ্যাট ফেথ অ্যান্ড লয়্যালটি অফ হিজ। এই যে রাজা মহারাজজি সেই সময় এই দৃষ্টান্ত দেখিয়েছেন যে এরকম লয়্যালটিও সম্ভব, এরকম আত্মবিলয় সম্ভব তার স্ট্রেচারের একজন, যে মাত্র 9 দিনের ছোট। এটা অলৌকিক সত্যি, পৃথিবীতে বোধহয় কোথাও এই দৃষ্টান্ত নেই যে মাত্র 9 দিনের ছোট বয়সে এবং এরকম সমুচ্চ আধ্যাত্মিকতা, তার এতটা আনুগত্য, যে অ্যান্ড অন দ্যাট ফেথ অ্যান্ড লয়্যালটি অফ হিজ, রাজা মহারাজজির এই লয়্যালটির উপর স্টেবিলিটি অফ দি রামকৃষ্ণ অর্ডার ওয়াজ বেস্ট। এই যে রামকৃষ্ণের সংঘ সেই সময় থেকেই দৃঢ় ভিত্তিভূমির উপর প্রথিত হয়ে এগিয়ে চলতে শুরু করেছে, সেটা হচ্ছে এই জন্যই রামকৃষ্ণ সংঘের। এবং তারপর আরও বলছেন, স্বামী ব্রহ্মানন্দ, who had taken the responsibility of seeing that the order grew as Swami Vivekananda wanted it to grow, never introduced any ideas different from those given by Swami Vivekananda. যে স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দজি এই দায়িত্বটা নিয়েছিলেন যে রাজা মহারাজজি স্বামীজি তো নেই, কিন্তু এই সঙ্ঘটা স্বামীজি যেমন চেয়েছিলেন সেই ধারাতেই যাবেন। এবং সেই জন্য এই সঙ্ঘের ভাবাদর্শের মধ্যে স্বামীজি করেননি এরকম কোনো নতুন জিনিস, নতুন ভাব তিনি কখনো যোগ করেননি। তিনি সবসময় বলতেন, অশোকানন্দজি বলছেন, একটুও ইতস্তত না করে তিনি বলতেন, এটা স্বামীজির মঠ, যদি তুমি এখানে স্বামীজির ইচ্ছানুসারে চলতে না পারো তবে চলে যাও মঠ থেকে। বারবার তিনি সাধুদের স্মরণ করিয়ে দিতেন, স্বামীজি তার জীবনটাই দিয়ে দিলেন এই সংঘ তৈরি করে তোমাদের আধ্যাত্মিক সাধনা ও আধ্যাত্মিক উন্নতির সব রকম ব্যবস্থা করে দেওয়ার জন্য। তোমরা একটু উপলব্ধি করার চেষ্টা করো যে তার কি অসীম ভালোবাসা ছিল তোমাদের জন্য। এবং সত্যি সত্যি তারপরে কি কখনো স্বামীজি রাজা মহারাজজির মানে তাহলে কি স্বামী ব্রহ্মানন্দ স্বামীজি যতদিন ছিলেন কখনো স্বামীজির মতের বিরুদ্ধে যাননি? গেছেন, কখনো কখনো গেছেন, কিন্তু সেটা যখন স্বামীজি নিজে রাজা মহারাজজিকে বলেছেন, কারণ স্বামীজিই একমাত্র জানতেন এই যে ঠাকুর যে বলেছেন ওর রাজবুদ্ধি আছে, সেই রাজবুদ্ধি হওয়ার মর্মটা কী। এটা আমরা দেখতে পাই একটা থেকে, যে নিবেদিতা স্বামীজি মাত্র 5 মাস আগে নিবেদিতাকে একটা চিঠি লিখেছেন। নিবেদিতা জানতে চাচ্ছেন যে স্বামীজি যখন থাকবেন না তখন তিনি কোথায় যাবেন। তখন স্বামীজি সেই চিঠিটা লিখছেন 12ই ফেব্রুয়ারি 1902, জুলাই মাসে তার দেহত্যাগ। স্বামীজি বলছেন, আই রেকমেন্ড ইউ নান, নট ওয়ান এক্সেপ্ট ব্রহ্মানন্দ। আমি ব্রহ্মানন্দ ছাড়া কারোর কথা বলতে পারছি না। দ্যাট ওল্ড ম্যানস জাজমেন্ট নেভার ফেল্ড, মাইন অলওয়েজ ফেল্ড। ওল্ড ম্যান মানে হচ্ছে ঠাকুর। এই ঠাকুর যা বলেছে আমার অনেক সময় ভুল হয়, সেটা বিনয়, কিন্তু সেই যে বৃদ্ধ লোকটি ওই শ্রীরামকৃষ্ণ, তিনি এই ব্রহ্মানন্দ সম্বন্ধে যা বলেছেন সেটা কখনো বৃথা যাবে না। সেই জন্য আমি মনে করি যে তুমি একমাত্র, নান আই ক্যান রেকমেন্ড ফর ইউ এক্সেপ্ট ব্রহ্মানন্দ। তারপর কি বলছেন, উইথ দিস মাই কনসিয়েন্স ইজ ক্লিয়ার, আমার বিবেক একদম পরিষ্কার আমি যখন তোমাকে এই কথাটা বলছি। তা সেই জন্য তিনি জানতেন ব্রহ্মানন্দের মহিমা, তার রাজবুদ্ধির মহিমা, তার ওই অলৌকিক আধ্যাত্মিকতার, সেই সমুচ্চ আধ্যাত্মিকতার মহিমা। সেই জন্য কখনো কখনো তিনি ব্রহ্মানন্দজি স্পষ্ট মত নিতেন। যেমন বলছি, ওই 1897 খ্রিস্টাব্দে কয়েক মাস পরে স্বামীজি একটা সাধু ব্রহ্মচারীদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট করলেন, নিজেই করলেন। করে তারপর গুরু ভাইদের সবাই কাছে দিয়েছেন, এই সন্ন্যাসী গুরুতে সবাই দেখছেন, একটা দুটো চেঞ্জ করছেন, স্বামী লিখছেন, কিন্তু সবাই অ্যাপ্রুভ করেছেন। ব্রহ্মানন্দজি ওটা নিলেন, নিয়ে তিনি ওটা গুটিয়ে রেখে দিলেন। স্বামীজি বলছে, রাজা এই তুমি তো কিছু বললে না, তোমার কি এটা পছন্দ হয়নি? রাজামাঝি বললেন, না নরেন, এত নিয়মকানুন আমার পছন্দ হচ্ছে না। শুধু এইটুকু। সঙ্গে সঙ্গে স্বামীজি দ্বিরুক্তি করলেন না, কাগজটি দিয়ে ছিঁড়ে ফেললেন, ওর মধ্যে আর গেলেনই না। এইরকম তারা নয়। আর ভিন্ন চিত্র দেখুন, রাজা মহারাজজির দিক থেকে স্বামীজি চলে গেছেন, এই 140টা নিয়মাবলী আমাদের জন্য করেছেন, আমরা এখনও সেটাকে বেদ বলে মনে করি আমাদের। একদিন ওই আলমবাজার মঠের নিয়মগুলো শুদ্ধানন্দজি লিখেছিলেন, আর তারপরে যে বেশি নিয়ম 136 না 26টা, সেটা শিবানন্দজি নোট করেছিলেন। সেই নিয়ম পড়া হচ্ছে, রাজা মহারাজজি তার নিজের ঘরের খাটটির উপর ধ্যানস্থ হয়ে শুনছেন, নিয়মাবলী পাঠ হয়েছে। পাঠ যখন শেষ হলো, কি বলছেন রাজা মহারাজজি বলছেন, এসব কথা স্বামীজি এ দেহ থেকে বলেননি, খুব উঁচু স্তরে মনকে তুলে তারপর বলেছেন এবং তারকদা লিখে নিয়েছেন।
এসব কথা কোনো বিশেষ ব্যক্তি বা দলকে লক্ষ্য করে স্বামীজি বলেননি। ঠাকুরকে কেন্দ্র করে সমস্ত জগতের কল্যাণের জন্য, তার ভাব প্রচারের জন্য বলেছেন। ঠাকুরের কথায় ও সেবায় সকলের সমান অধিকার, তা সে পুরুষই হোক বা স্ত্রীলোকই হোক, ধনী বা দরিদ্র যেই হোক, উচ্চ বা নিজ বংশের হোক, তার কথা ও সেবা যে গ্রহণ করবে সেই ধন্য হয়ে যাবে। তোমরা জীবনে এই সব এগুলিকে সব সরল বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো, আচরণ করো, আর এক ধার থেকে ছড়াতে থাকো। দেখবে কলির প্রতাপ নাশ হয়ে সত্যযুগের আবির্ভাব হবে। এরকম পারস্পরিক শ্রদ্ধা। তা একবার ওই একজন ধীরানন্দ, সে রাজামার্জিকে বলছে, অনেক নতুন সাধু টাধু এসছে, আরও কিছু নিয়ম যোগ করলে ভালো। বলি, কী নিয়ম? স্বামীজি তো নিয়ম করে দিয়ে গেছেন, আর কি নিয়ম যোগ করবে? আরও বেশি ভালোবাসা যোগ করো, আরও ভক্তি লাভ করো, আর অন্যকেও সাহায্য করো, যাতে তারা ঈশ্বরের পথে এগোতে পারে। ভালোবাসা দিয়ে তিনি চালাতেন। অবেদানন্দজি সঙ্গটাকে চালিয়েছেন ভালোবাসা দিয়ে। অবেদানন্দজি বলছেন, ভালোবাসাই ছিল তার চরিত্রের সর্বাপেক্ষা বড় বৈশিষ্ট্য। রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ হিসাবে তিনি ভালোবাসা ছাড়া আর কোনো নতুন নিয়ম প্রবর্তন করেননি। তিনি সকলকে শাসন করে গেছেন কেবল সেই ভালোবাসার দ্বারাই। কিন্তু এই ভালোবাসা কোথার থেকে আসতো? একটা সমুচ্চ আধ্যাত্মিকতার থেকে। কীরকম আধ্যাত্মিকতা? তার কাছে কাগজ দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সই করতে হবে, 3-4 দিন হয়ে গেছে, সই করছেন না। কী ব্যাপার? নাম মনে করতে পারছেন না, নিজের নাম। একটা অনুরূপ ঘটনা স্বামীজিরও আছে। এটা স্বামীজি একবার বলেছেন স্বামী শিষ্য সংবাদে, যদি ঠিক ঠিক সমাজ সংস্কার করতে হয় প্রথমে ব্রহ্মজ্ঞ হতে হবে। সংস্কারকরা ব্রহ্মজ্ঞ না হয়ে সমাজ সংস্কার করতে গেছে বলেই এত সব ত্রুটি। কাজেই যে শাসক হবে, যে নেতা হবে, আমাদের নেতাত্ব হচ্ছে এই যে আমাকে ব্রহ্মজ্ঞ হতে হবে। তা এরা দুজন ছিলেন তো বটেই। তা স্বামীজির কথাটা বলি, যদিও ব্রহ্মানন্দই আমাদের প্রসঙ্গ। ওই মিস ওয়ার্ল্ডের বাড়িতে তা বারবার ধরে পাচারি করছেন, আয়নার সামনে আসছেন, আবার চলে যাচ্ছেন, আর ওয়ার্ল্ড দেখছেন, বুকটা ধড়াস করে উঠেছে। আরে এর তো কোনো ত্রুটি পায়নি, তাহলে তো একটা ত্রুটি আছে। স্বামীজিকে তো দেখতে খুব সুন্দর, তাহলে কি তিনি নিজের এই রূপের সম্বন্ধে খুব সচেতন? বুকের ভেতরটা ধড়াস করে উঠছে, একটু চিচিং ফাঁক হয়ে গেল যেন, এরকম ভাবছেন। এর মধ্যে হঠাৎ স্বামীজির চোখ ওয়ার্ল্ডের দিকে পড়েছে, খুব যেন একটা সমস্যায় পড়েছেন, এরকম একটা। দেখো ভারী মুশকিল। কি? আমি যখন এরকম করে হাতটা দিচ্ছেন, যখন আয়নাটা দেখছেন, আমি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি, নিজের চেহারাটা দেখছি, যেই মুখ ফেলছি, আমি দেখতে কেমন ভুলে যাচ্ছি, চেহারাটাই ভুলে যাচ্ছি। এখন ইনি রূপ ভুলে যাচ্ছেন, উনি নাম ভুলে যাচ্ছেন। এই নাম রূপের জগতে যে চিরন্তন সত্য, এদের ভালোবাসা সেখান থেকে আসছে। সেই ভালোবাসার দ্বারা এরা সংঘকে চালিয়েছেন রাজা মহারাজজি, স্বামীজি, যার জন্য এদের যে সমাধান সেটাও আমাদের পক্ষে বোধগম্য হতো না সবসময়। আপনারা সেই কাহিনী জানেন, কাশীতে 2টি আশ্রমের সাধুদের মধ্যে ঝগড়া। তুরীয়ানন্দজি চেষ্টা করলেন, কিছুদিন থামলো। শারদানন্দজি চেষ্টা করলেন, কিছুদিন থামলো, হচ্ছে না, আবার হচ্ছে। রাজা মহারাজজি গেলেন। রাজা মহারাজজি গিয়ে কয়েক সপ্তাহ থাকলেন। সবাই ভাবছে আজকে বোধহয় ডাকবেন, কাউকে ডাকলেন না। তিনি সকলের সঙ্গে ওই 2 বেলা কি আরও বেশি তিনি একসঙ্গে ধ্যান করছেন, তারপরে সাধন ভজন হচ্ছে, তারপর সৎকথা হচ্ছে। এই করে তিনি বোধহয় ওই যে কয়েক সপ্তাহ থাকলেন, তারপরে দেখা গেল যখন চলে গেলেন কিচ্ছু নেই। সকলের মনটা এই জগৎ থেকে ওপরে তুলে, যে জগতে এইসব বিদ্বেষ টিদ্বেষ থাকে তার থেকে ওপরে তুলে নিয়ে গেলেন। এমনটাই যে যারা ঝগড়া করছে তাদেরই কেউ স্বাভাবিক প্রেরণায় তপস্যা মানে সাধন ভজন করতে চলে গেল। তো এরকম যখন হলো, চিরকালের জন্য সেই যে দ্বন্দ্ব ছিল ওদের, ঝগড়াটা কেটে গেল। রাজা মহারাজজিকে শারদানন্দজি বলেছিলেন ঠিক ঠাকুরের কথা, যে তোমার রাজা হওয়া উচিত ছিল। তা এরকম ট্রাস্টি মিটিংয়ে তিনি যেতে চাইতেন না, মঠে আছেন, যেতে চাইতেন না। দেখো আমার মনটা সবসময় ওখানে থাকে, এখানে নামতে চায় না, সেজন্য ভালো লাগে না। কিন্তু অশোকানন্দজি বলছেন তার মানে যে তিনি মঠের খবর রাখতেন না তা না, এটা একটা অলৌকিক ব্যাপার। তিনি সব খুঁটিনাটি খবর রাখতেন এবং তার ফলে কেউ কেউ অনেক সময় এম্বারাসড হয়ে যেত। তো একটা বলছেন যে কীরকম, যে একজন হয়তো বলছি অশোকানন্দজি ভাষায় অত্যন্ত সজাগ ছিলেন সংঘের কোথায় কী হচ্ছে সে বিষয়ে। কিভাবে তিনি জানতে পারতেন কোথায় কী হচ্ছে কেউ বুঝে উঠতে পারতো না, কিন্তু তিনি সত্যিই জানতে পারতেন এবং কখনো কখনো সেটা অন্যের পক্ষে সত্যিই খুব অস্বস্তিকর হতো। কেউ হয়তো তখনই এসেছে তার কাছে অন্য কোনো কেন্দ্র থেকে, তিনি তাকে জিজ্ঞেস করলেন সেই গরুটা কেমন আছে, আর তার বাছুরটা, বাগানে ভালো সবজি হয়েছে, আর ফলের বাগানটা সেটা কেমন চলছে, এবার কত আম হয়েছে। প্রতিটা জিনিস তিনি জানতেন, সব কিছুর উপর লক্ষ্য রাখতেন।
আর বাইরের কাজে শুধু খুঁটিনাটি নয়, ভেতরটা তো জানতেন আধ্যাত্মিকতা। একজন সন্ন্যাসী তিনি তার কর্মীকে বকছেন, সাধু কর্মীকে, কাজের অবহেলা করেছে, কাজটা ঠিক মতন করেনি। রাজা মহারাজ শুনলেন, হ্যাঁ নিশ্চয়ই কাজের অবহেলা করে তুই বকবেই, বকতে পারো, কিন্তু ও ওর নিজের প্রতি কিছু করছে কিনা জিজ্ঞেস করেছো কখনো? নিজের প্রতি মানে কি, ও আধ্যাত্মিক জীবনটাকে পালন করছে, কতক্ষণ জপ করছে, ধ্যান করছে, সেখানে কিছু অসুবিধা হচ্ছে কিনা, এটাও তো তোমাকে করতে হবে। এগুলো তিনি করতেন, অদ্ভুত ব্যাপার। আর স্বামীজির সঙ্গ তো, স্বামীজির ভাবটাকেই তিনি পরিস্ফুট করেছেন। এবং এই আত্মমুক্তি জগৎ হিত, এটাই তো আমাদের। এর মধ্যে শিবজ্ঞানী জীবে সেবা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এগুলো স্বামীজির ভাব। ওই যে বহিরঙ্গ রূপ বললাম, অন্তরঙ্গ ভাব, অন্তরঙ্গ ভাব যে রূপে সঙ্গ দিয়ে প্রকাশিত হবে, ঠাকুর বলেছেন, স্বামীজি করে দিয়ে গেছেন, রাজা মহারাজজি সেটাকে পরিপুষ্ট করেছেন, ওটাকে আরও সহজ করে দিয়ে গেছেন। তা তিনি বলতেন যে আমরা ছাঁচ করে দিয়ে গেলাম, তোরা দাগা বুলিয়ে যা। এখনও পর্যন্ত আমরা যা করছি, ওই যে উচ্চতম আদর্শ বিবেকানন্দ ঠাকুর, মা, স্বামীজি, সেটা প্রতিদিনের জীবনে কিভাবে রূপায়িত করা যাবে, সেটা কিন্তু রাজা মহারাজজি করে দিয়ে গেছেন। আমরা যদি সেটা পালন করি, সেভাবেই চলে, তাহলে আমরা ওটা পারবো। এবং সেই জন্য তিনি বলছেন, স্বামীজি বলেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, অবশ্যই, কিন্তু আমি ওটাকে বলি ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। কাজও চলবে, ধ্যানও চলবে। প্রথম হচ্ছে সাধন ভজন এবং কাজ, তারপরে ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, তারপরে সাধন ভজনের পাঠটা তো থাকবেই, কাজের পাঠটা পূজা জ্ঞান হবে, তারপর কোন দিন কাজ এবং পূজা একাকার হয়ে যাবে। আর আত্মমুক্তি জগদ্ধিতায়, সেটাকে স্বামীজি, এই রাজা মহারাজজি সহজভাবে বলছেন, ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলছেন, সকলের উদ্দেশ্যেই, রামকৃষ্ণ, বিবেকানন্দ, ভবানী, যে কোনো সাধক সাধিকা বলছেন, মেডিটেট 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 অ্যান্ড সার্ভ হিজ ক্রিয়েচার্স। দুটো কথা শুধু, ধ্যান করো এবং পরোপকার করো, মানুষকে ভালোবাসো, এই ব্যাপার। ফষ্টি নষ্টি করতেন, আবার গম্ভীর হয়ে যেতেন। এটা কেন? শুধু যে রাজবুদ্ধি আছে তার জন্য নয়, তিনি সঙ্ঘের নেতৃত্ব দিয়েছেন, সঙ্ঘটাকে করেছেন রাজবুদ্ধির সঙ্গে সঙ্গে ব্রহ্মবুদ্ধি, এই দুটো বুদ্ধি আছে বলে। দুটো বুদ্ধি আলো চলে, যারা নেতা তারা যদি এরকম হাসি ঠাট্টা করে, কেউ মানবে না তাদের, কেউ মানবে না। তার ফলে কি হচ্ছে, কিন্তু তিনি, তার ব্রহ্মবুদ্ধি আছে, তার রাজবুদ্ধিটা ব্রহ্মবুদ্ধি ভিত্তিক, যার জন্য কি হতো, যে কোনো পরিবেশে কিন্তু তার হাতেই সুতোটা রয়েছে। এভরিবডি হ্যাজ টু ড্যান্স টু হিজ টিউন। একজন বর্ণনা করছেন, এটা বলে শেষ করবার সময় নেই, দেরি হয়ে গেছে, আরতি শুরু হয়ে গেছে। একজন সন্ন্যাসী বর্ণনা করছেন, মানে কিভাবে তার হাতে সবসময় সুতো থাকতো। তা তিনি বর্ণনা করছেন, খুব হাসি ঠাট্টা মজা তো করতেন, একদম সবাই হেসে গড়িয়ে পড়ছে, অনেক সাধু আছে। তা রাজামাজিকে তিনি দেখছেন একটু দূর থেকে, সবাই বসে আছে, আরও সাধু। তা তিনি বলছেন, সেই সময় আমার রাজামাজি দেখে খেয়াল নেই, হঠাৎ মনে হলো, খুব হাসি ঠাট্টা রঙ্গরস হচ্ছে, সবাই হো হো করে হাসছে, হঠাৎ মনে হলো যে বাতাসটা যেন কেমন ভারী হয়ে গেছে। তাকিয়ে দেখি যে মহারাজ ভাবাবিষ্ট। এই হচ্ছে ব্রহ্মবুদ্ধি। তো কারোর তখন সাধ্যি নেই রঙ্গরস করে, বা সেই যে একটু আগের হালকা মনোভাব, হালকা কিন্তু অগভীর নয়, তার রঙ্গরস হালকা কিন্তু তরল নয়, অগভীর নয়। সঙ্গে সঙ্গে যেই তিনি সমাধিস্থ হয়েছেন, সঙ্গে সঙ্গে গোটা জায়গাটার বাতাস আধ্যাত্মিকভাবে ভারী হয়ে গেছে। এইভাবে একটা অলৌকিক ব্যাপার, এ বলে বোঝানো যাবে না, কিন্তু ওই কথাটি সত্যি। তিনি না থাকলে সঙ্ঘ, কিন্তু স্বামীজি যে সঙ্ঘ করে দিয়ে গেছেন, তিনি এবং তাদের মধ্যে কয়েকজন মহাপুরুষ মহারাজ, এরা শারদানন্দজি, অখণ্ডানন্দজি, এরা সব দেখিয়েছেন এক একটা দিক, তারা না থাকলে কিন্তু এই সঙ্ঘ তৈরি হতো না। এবং এদের মধ্যে সর্বাধিক এই যে সঙ্ঘকে আমরা দেখছি, যে সঙ্ঘকে আমাদের কাছে উত্তরাধিকার সূত্রে এসেছে এবং আমরা প্রাণপণে এতে জীবন নিবেদন করে নিজেদের জীবন ধন্য করছি, সেই সঙ্ঘে রাজা মহারাজজির সর্বাধিক অবদান বিবেকানন্দের পরে।